শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। সবসময়ের মধ্যে শুভকামনা এবং সুন্দরভাবে কাটুক দিন, সুন্দরভাবে কাটুক সময়, সেই শুভকামনা দিয়ে শুরু করছি। রাঙা সকাল মানেই হচ্ছে গল্প হবে, গান হবে। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি একজন গীতিকবি রবিউল ইসলাম জীবন। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। সবকিছু মিলে কেমন আছেন জীবন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। জি, আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায় একটু জানি, শৈশব সম্পর্কে। আমার জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে। আমার গ্রামের নাম হচ্ছে হাজিপুর, একদমই প্রত্যন্ত গ্রাম যেটাকে বলা হয়। ওখানে একদম গ্রামের অন্য ৮-১০টা ছেলে যেভাবে বা ছেলে মেয়ে যেভাবে বড় হয়, আমারও সেভাবেই বড় হওয়া। মাটি, ঘাস, সবুজ, আচ্ছা, ফুল, পাখি, লতা পাতা, এগুলো দেখতে দেখতে, এগুলো স্পর্শ করতে করতে আসলে বেড়ে ওঠা। একটু কিছু গল্প শুনি, ছোটবেলার গল্প যদি কিছু মনে থাকে বা এই মুহূর্তে মনে পড়ে সেগুলো একটু শুনতে চাই। আসলে ছোটবেলার একদম মানে না, ছোটবেলার তো আসলে একদম ছোট থাকতে একরকম, বয়সের পরিবর্তনের সাথে সাথে বাট বেশি মানে মনে পড়ে যে জিনিসগুলো, সেটা হচ্ছে ক্রিকেট। মানে ভোরবেলা হয়তো নামাজের পরে আমরা ক্রিকেট খেলা শুরু করতাম। ঘুম থেকে উঠে আগেই ব্যাট ট্যাট রেডি করে খাটের নিচে বিছানার পাশে রেখে দেওয়া হতো একটা সময়। এগুলো মনে পড়ে বেশি। আর আরও ছোটোবেলায় যদি আমরা যাই, পিঠা, মানে শীতের সময় যে পিঠার ধোঁয়া উঠছে, বাঁপা পিঠা বা অন্যান্য যে পিঠা, একটু এগুলো পিঠার চুলার পাশে গিয়ে বসে থাকা, দেখা কখন হবে, বা পিঠার যে জিনিসগুলো দিয়ে পিঠা বানানো হবে একটু গুড় মুখে দিয়ে দেওয়া, একটু নারকেল মুখে দিয়ে দেওয়া, দেন হচ্ছে হয়তো পিঠাটা না হওয়ার আগেই পিঠাটা খাওয়া শুরু করা। হ্যাঁ, এরকম। আর মানে ছোটবেলাতে আসলে আনন্দ বা মানে উপলক্ষের আসলে শেষ নেই। বা হয়তো বাসা থেকে একটা খাবারের একটা জিনিস পকেটে নিয়ে বের হয়ে গেলাম, নিয়ে হয়তো বন্ধুদের সাথে, বাচ্চাদের, অন্য যারা ছোট আমাদের সমসাময়িক, ওদের সামনে খেলাম অথবা ওদেরকে একটু দিলাম। এই যে অনুভূতিগুলো, এটা আসলে যত বড় হই তত আসলে এগুলো খুব মিস করি আর কি। বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে ব্যবসা করতেন। আমাদের নোয়াখালী চৌমুহনী, ওখানে আমার বাবার ব্যবসা ছিল, গোলাবাড়িয়া বলে ওই জায়গাটা। সাথে হচ্ছে ওই সময়তে আমার বাবার একটা ট্রাকের সাথে ট্রাক ছিল, ওটার উনি মানে দেখাশোনা করতেন। হ্যাঁ, ব্যবসা করতেন। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা হচ্ছি ৩ ভাই বোন। আমার বড় বোন, আমার থেকে ৩ বছরের এরকম বড়। আর আমার ছোট ভাই, ও হচ্ছে আমার 4 বছরের ছোট। তো আমার আবার খুব দ্রুত, মানে খুব অল্প সময় বয়সে আমার বাবা মারা যায়। তো আমার বাবা যখন মারা যায়, তো আমার ছোট ভাইটা আমার মায়ের পেটে ছিল। বাবা মারা যাওয়ার 4 মাস পরে হচ্ছে তার জন্ম হয়। আপনার কত বছর ছিল তখন? আমার বয়স হচ্ছে 4। তখন আমার বাবা যখন মারা যায়, মাত্র 4। তখন তো স্কুলেও যাই না। বাবার সাথে কিছু স্মৃতি কি মনে পড়ে? বাবার সাথে আসলে যখন 4 বছর, মানে খুব সামান্য স্মৃতি। এর মধ্যে যেই স্মৃতিটা আসলে চোখে ভাসে সেটা একদমই মর্মান্তিক। সেটা হচ্ছে আমার বাবা চট্টগ্রাম মেডিকেলে ওখানে মারা যায়। তো আমার যেটা মনে পড়ে যে আমার বাবার হাতে একটা ক্যানেলা লাগানো, যে এইটাই আমার চোখে ভাসে, যে ওনাকে মেডিসিন দেওয়া হচ্ছে বা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ওখানে। এই জিনিসগুলা, ওনার হাতে একটা ঘড়ি ছিল। ছোট তো, 4 বছর বয়স, আসলে তো তত মনে নেই। হ্যাঁ, অত বেশি মনে নাই। বাবা অনেক লম্বা ছিল, শীতের সময় বিশেষ করে, এখন তো শীত, একটা শাল পরতো, এবং এটা একটা ট্রেডমার্ক ছিল আর কি বাবা। আর বাবা ছোটবেলা থেকে, বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, এবং বাবা আমাকে একটা হারমোনিকা, যেটা ছোটবেলায় একটা আমাকে বাবা কিনে দিয়েছিলেন, ওটা আমার মনে আছে। ইভেন হচ্ছে আমার যে গান আমি লিখি, গানের কিছুটাই ফ্লো কিন্তু ওখান থেকেও এসেছে। আমার বাসায় কিন্তু ক্যাসেট ছিল, যে ক্যাসেট, ওটাও বাবা কিনেছিলেন। ওটা ছোটবেলা থেকে আসলে গান শোনা হতো ওখান থেকে। আর বাবার আসলে কোনো ছবি কিন্তু আমার কাছে নাই এই মুহূর্তে। অথচ আমরা এখনকার তো ফেসবুকে বা সারাদিন ছবি তোলা, ছবি দেখার অনেক রকম হেডিক, কিন্তু এটা আমি খুবই মিস করি, যে কোথাও কোথাও হয়তো ছিল, কিন্তু আমার কাছে এই মুহূর্তে বাবার কোনো ছবি নাই। একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, এবং তাও সেটা আমি বছরখানেক আগে পেয়েছি। আমার মামা বাসায় বিভিন্ন জিনিসপত্র খুঁজতে গিয়ে ওটা পেয়েছেন। এবং এক সময় জানতাম যে বাবা কত সালে মারা গিয়েছে, কিন্তু সেটা জানতাম, কিন্তু কবে মারা গেছে সেটাও জানতাম না। সেটা জেনেছি যে ওইটা পাওয়ার পর। এইটা আমি বাসায় খুব যত্ন করে রেখে দিয়েছি। মানে আমার বাবার দৃশ্যমান যদি আমি স্মৃতি বলি, তাহলে আমার কাছে ডেথ সার্টিফিকেটটাই আছে। আর অন্য যেটা হচ্ছে যে আসলে ছোট বয়স তো, খুব অত বেশি মনে নাই। যেটুকু
পাশে মনে পড়ছে আর কি। কিন্তু বাবা চলে যাওয়ার পরে পরবর্তী সময়টা কেমন ছিল, কতটুকু আসলে আপনার দায়িত্ব চলে এসেছিল পরিবারের জন্য? বাবা যখন মারা যায় তখন তো আমার বয়স মাত্র 4। তারপরেও যে একটা কথা আছে, রাজা মারা গেলে রাজ্য অন্ধকার, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমার বাবা যখন ছিল খুব ভালো ব্যবসায়ী ছিলেন, পয়সা বা টাকা পয়সা বা সংসার চলতে কোনো অসুবিধা হতো না, খুব ভালোভাবেই চলছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর হচ্ছে যে হয়তো মানুষগুলো আস্তে আস্তে দূরে সরতে থাকে, যেহেতু বাবা নাই, বাবার কাছে বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন কিছুর কারণে হয়তো বাবার কাছে আসতো, তারাও তো আস্তে আস্তে দূরে সরে যায়। আর একই সাথে যেহেতু বাবা নাই, গার্ডিয়ান নাই, তো আমার মায়ের একটা যুদ্ধ শুরু হলো আমাদেরকে নিয়ে। আমরা 3 জন, এ ফাঁকে আমার আর একটা বোনও ছিল, আমার ইমিডিয়েট ছোট, সে আবার মারা যায় পরবর্তীতে। তো আমাদেরকে নিয়ে আমার মায়ের একটা যুদ্ধ শুরু হয়। দোকানটা একদিকে চলে যায়, মানে জিনিসপত্রগুলো আসলে একটা ধীরে ধীরে আসলে হাত ছাড়ার মতোই হতে থাকে আর কি। কারণ এটা পরিচালনা করার জন্য তো লোক লাগবে, আর একই সাথে আমাদের ওই বয়সে তো আসলে ভরণ পোষণ নানান কিছুর প্রয়োজন হয়। সেটা আসলে অনেক কিছু টাকা দিয়েও আসলে কিন্তু সবকিছু আসলে সমাধান করা সম্ভব নয় আমাদের জীবনে। তো ওই জায়গাগুলোতে মামা, আমার বিশেষ করে আমার বড় মামা আব্দুল হক এবং মামাদের পরিবার অনেক সাপোর্ট করেছেন। আর আমার মায়ের ভূমিকা আসলে এটা শেষ করা যাবে না। আমার মনে আছে যে ভোরে ফজরের নামাজ পড়ে মা নামাজ পড়তেছে, নামাজ পড়ে শেষ করে নামাজের বিছানায় কাঁদতেছে। তো আমার ছোটবেলায় এমন হতো যে বেশিরভাগ মানে দিন ঘুম ভাঙতো মায়ের কান্না শুনতে শুনতে। মা কি করবে আমাদেরকে, আমরা কোথায় যাব? মাকে নিয়ে আরেকটু আমি শুনতে চাই, মায়ের সাথে ছোটবেলার স্মৃতি, এখনকার সম্পর্কগুলো বা পরবর্তী সময়গুলো নিয়ে একটু জানবো। তো আপনার সম্পর্কে একটু যতটুকু জানি এই মুহূর্তে একটু জানিয়ে আসবো। আচ্ছা। একজন জনপ্রিয় বাংলাদেশি গীতিকার রবিউল ইসলাম জীবন আজ আমাদের সঙ্গে আছেন। দীর্ঘ 1.5 যুগে তার লেখা প্রায় 900 গান প্রকাশিত হয়েছে। সেরা গীতিকার হিসেবে তিনি 3বার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও 2022-এ শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। কলেজ জীবন থেকে গান রচনা শুরু করেছিলেন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের অনেক জনপ্রিয় ও গুণী শিল্পী। শুধু দেশের শিল্পী নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক জনপ্রিয় শিল্পী গেয়েছেন জীবনের কথায়। অনেকগুলো চলচ্চিত্রের জন্য গান লিখেছেন, এর মধ্যে টেলিভিশন, অগ্নি, রাজত্ব, সম্রাট, আইসক্রিম, বসগিরি, পরাণ, ন ডরাই, তুফান প্রভৃতি চলচ্চিত্র উল্লেখযোগ্য। এছাড়াও ক্রিকেট নিয়ে লিখেছেন প্রায় 20টির মতো গান। আমরা এগুলো নিয়ে কথা বলবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। যেমনটা বলছিলেন, মায়ের কথা একটু শুনছিলাম যে মায়ের একটা যুদ্ধ শুরু হয়েছিল। তো মায়ের যেটা বলছিলাম যে মানে ঘুম ভাঙতো যে মায়ের কান্না শুনে। ফজর নামাজের পরে মা ওই নামাজের ওখানেই মা কান্নাকাটি করছে। তো একটা সময় মানে আমাদের স্ট্রাগলটা আসলে বাবা মারা যাওয়ার দ্রুতই শুরু হয়ে যায়। কারণ হচ্ছে যে প্রথম হচ্ছে যে একটা গার্ডিয়ান বা অনেক কিছু, মানে একটা কিছু বাজার যদি লাগে বা কিছু একটা লাগে, সেটা তো আসলে মায়ের পক্ষে তো আনা সম্ভব না, বা সেটা এই ধরনের একটা জিনিস আমাদেরকে দেখে রাখা, আমাদের পড়াশোনা, আমাদের কি হবে, আরও নানান বিষয় ছিল। এবং ওই মায়ের সাথে একটা সময় হয় যে ওই যুদ্ধটাতে আমরাও খুব দ্রুত আমাদেরকে সামিল হতে হয়। যেমন আমি যখন স্কুলে পড়ি, স্কুলে যাওয়ার আগে আমার মনে আছে ওই সময়টাতে অর্থনৈতিকও এক ধরনের একটা চাপ ছিল। এক ধরনের তখন হচ্ছে মানুষ যে বিড়ি খায়, বিড়ির একটা প্যাকেট আছে, ঠোঙ্গাটা, মানে যেটার মধ্যে জিনিসগুলো ভরা হয় আর কি। তো আমাদের এলাকায় আমরা নূর বিড়ি, আবুল বিড়ি এগুলো বানানো হতো। তো আমার মা দেখতাম যে এগুলো বানাতো। আচ্ছা, এগুলো বানালো হচ্ছে 1000 বানালে তখনকার সময়ে 1.5 টাকা পাওয়া যেত, 2 টাকা পাওয়া যেত। তো আমি যখন স্কুলে পড়ি, স্কুলে পড়ার আগে আমাকে এই কাজটা শিখতে হয়েছে। কারণ অবস্থা এত খারাপ হয়ে গেল বাবার বিজনেস থেকে এরকম একটা অবস্থা। এরকম অবস্থা হলো কারণ ওই বিজনেসটা হচ্ছে যে অন্যরা যারা বিজনেসটা করতো ওদের কাছে চলে গেল, এবং খুব সামান্য কয়েক হাজার টাকা তখনকার সময় আমরা পেয়েছিলাম, বিজনেসটা সেল করতে হয়েছে। তারপরে হচ্ছে যে আমাদের বাবার যে ট্রাকটা ছিল, মানে সেটা নিয়ে আর গল্প আছে আসলে, সব তো অনেক কিছু অনেক সময় বলা যায় না। তো ওই বিড়িটা বানাতাম। আমার যেটা হতো যে আমি স্কুলে গিয়ে, আমার স্কুলে পড়াশোনায় ভালো ছিলাম, আমি স্কুলের পড়াটা স্কুলে শেষ করতাম। আচ্ছা, স্কুলে ওই আমার হয়তো আমি দেখতে শুনতে বা হচ্ছে বিরতির ফাঁকে আসা যাওয়াতে আমার দেখলাম আমার পড়াশোনাটা ভালোই আমার হচ্ছিল। আর সাথে হচ্ছে মা পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস, এবং মামাদের সাপোর্টটা ছিল দুরন্ত, ভাবছি পড়াশোনাটা ঠিক মতো করি। পড়াশোনা আমার ওখানে শেষ হতো, আমি বাসায় আসলে যে সময়টা পেতাম তখন হচ্ছে আমি বিড়ি বানাতাম, আমিও বানাতাম, মায়ের সাথে সামিল হতাম, কাজ করতাম। ইভেন আমার বোন যে সেও এগুলো বানানোর চেষ্টা করতো। তো ওটা বানালে হচ্ছে কিছু টাকা পাওয়া যেত।
আচ্ছা। তো এই পর্বটা আস্তে আস্তে যখন সামনে যায় এমন হতো যে খুবই ডিম হয় না, মুরগির ডিম, তো আমার খাতা লাগবে কর্ণফুলী হোয়াইট ফেন্ট যে কাগজটা আমি লিখতাম, এটা আমি হাই স্কুলের কথা বলছি বা প্রাইমারি স্কুলের কথাও বলছি, তো ওইটা দিসটা ছিল 24 টাকা। তো আমার মা আমাকে 4টা ডিম দিত, 4টা ডিম বিক্রি করে আমি হাফ দিসটা খাতা কিনতাম 12 টাকা বিক্রি করে, 3 টাকা করে বিক্রি হতো তখন। এরকম বাচ্চা একটা কলম লাগবে, মা আমাকে একটা পকেটে একটা ডিম দিয়ে দিত, তো ডিমটা দিলে একটা কলম 3 টাকা দাম ছিল। তো এই জিনিসগুলো আমার হয়েছে। এবং আমার মনে আছে আমি কিন্তু স্কুলে আমরা যে যাই এখনকার বাচ্চাদের তো সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে যায় স্কুলে, আমি কিন্তু হাই স্কুল পর্যন্ত স্টিল আমি একটা ব্যাগ নিতে পারিনি স্কুলে, আমার একটা ব্যাগ আছে, ব্যাগে করে আমি বই নিয়ে যাব। তো 98 বন্যায় আমার মনে আছে যে প্লাস্টিকের একটা প্যাকেট ছিল, মানে যেটা বন্যা ব্যাগ ছিল 1 টাকা ওগুলো দাম ছিল, তো ওটা হ্যাঁ ওটা আমার ছিল, মানে এটা আমার বই, আমি যদি বন্যায় যেহেতু রাস্তাঘাট সব হয়ে গেছে, বই ভেসে গেছে বা হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে, তো আমি ওইটা ছিল আমার ভরসা যে আমি ওই ব্যাগটার মধ্যে বইগুলো নিয়ে বেঁধে এটা হাতে করে এমনি মনে করেন যে ওই রাস্তাটা পার হচ্ছে, মানে আমার মনে আছে এরকম আর কি। এরপরে গেছে লাইক আমি যখন 7-8-এ পড়ি তখন হচ্ছে ওই সময়টাতে 2 মাস করে আমি প্রেসে কাজ করেছি, বইয়ের বাইন্ডিং। যে আমাদের নর্মালি হয় কি আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে ডিসেম্বর বা জানুয়ারির দিকে আবার ক্লাস শুরু হতে 1.5-2 মাসের একটা কিন্তু গ্যাপ থাকে, ওই সময়টাতে 7 এবং 8 এই সময়টাতে চাপটা আরও বেশি ছিল, যেহেতু আমাদের খরচ বাড়ছে, বোন পড়ছে, আমার বড় বোন, আমি পড়ছি, ছোটো ভাই পড়ছে, তখন হচ্ছে আমার মা একদিন আমাকে বকা দিল, মানে কিছু করতে পারিস না এরকম। তখন হচ্ছে আমি কি করব, যে আমি তো এখনো পড়াশোনা, আবার আমার মা চাই যে আমি কোনোভাবেই যাতে পড়াশোনা থেকে হাল না ছাড়ি, পড়াশোনা আমার করতেই হবে, কিন্তু এর পাশে কিছু করা যায় কিনা। তখন আমি ওই আমার পরিচিত একটা মামা, তোর সাথে আমি প্রেসে কাজ করলাম। আমার মনে আছে একটা রোজায় আমি ভোরে বাড়িতে যেতাম, মানে একদম রোজায় বাড়িতে গিয়ে সেহরি খেতাম, সারা রাত কাজ করতাম, সেহরি খেয়ে হয়তো বাড়িতে গিয়ে 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাতাম, আবার আসতাম, আবার যেতাম। 2 বছর হয়েছে, ক্লাস 7 এবং 8-এর বছর আমার এগুলো ছিল। কিন্তু আসলে এটা এই পরিস্থিতিগুলো গেছে, কিন্তু এটা আসলে কিছুই না। আমার মা যে কষ্টটা করেছেন, আমার কষ্টটা হচ্ছে আমি এরকম এগুলো করেছি, কিন্তু আমার কাছে কষ্ট মনে হয় না, আমার কাছে মনে হচ্ছে এটাই জীবন। আর আমার মায়ের যেটা হচ্ছে যে ওনার তো আসলে মানসিক একটা চাপ নিতে হচ্ছে, ভয়াবহ একটা চাপ, আমাদেরকে কি করবে, কিভাবে আমরা চলবো। এবং হচ্ছে গ্রামে হয় যে আপনার এইসব পরিস্থিতিতে যখন হাজব্যান্ড মারা যায়, ওই স্ত্রীদেরকে আসলে আরও কিছু পারিবারিক সামাজিক চাপের মধ্যেও পড়তে হয়। তো সেগুলো সব কিছু মা ফেস করেছেন, এবং মাকে স্যালুট যে আমার মা আসলে সত্যি কথা আমাদের প্রত্যেকের মানে ভাই বোন, উনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারতেন, কারণ ওনার তো বয়স কম ছিল তখন, কিন্তু উনি চিন্তা করছেন না আমি আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে কোথাও যাব না। আপনার মা বেঁচে আছেন? হ্যাঁ, আমার মা এখানে। এই রিয়েলাইজেশনটাই হচ্ছে আপনার মায়ের জীবনের উপহার। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে গ্রামে কিন্তু এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা স্কুল ব্যাগ পায় না এবং এরকম আপনার মতো করেই বড় হয়। সো হয় কি 10 জন মানুষ যখন একই ক্যাটাগরির হয়ে যায় তখন এটাকেই জীবন মনে হয়, এটাকে দুঃখ মনে হয় না। আর স্কুল জীবন তো পুরোটা সময় নোয়াখালীতে কেটেছে, তারপর কলেজ জীবন কোথায় কাটলো? আমার হচ্ছে আমি চট্টগ্রাম কমার্স কলেজে আমার এইচএসসি। পরিবার ছেড়ে চট্টগ্রামে গেলেন নাকি পরিবার সহই? না, একা, কারণ হচ্ছে আমার মামা, বড় মামা চট্টগ্রামে থাকতেন। আচ্ছা, তো চট্টগ্রামে থাকতেন, যার কারণে মামার কাছে ওখানে যাওয়া। তো আমার বাবার যে একটা ট্রাকের কথা বলেছিলাম, ও নানা প্রক্রিয়া ঘুরে ওই ট্রাকটা তখনও ছিল, এবং হচ্ছে ওটা লস প্রজেক্টের মতো, ওটার অর্ধেকের দায়িত্বে ছিল মামা আর অর্ধেকের ভাগ ছিল আমাদের, তখনও ছিল। তো উদ্দেশ্য হচ্ছে যে ওখানে গেলে আমি হয়তো এটার পিছনে একটু সময় দিতে পারবো, তারপর হচ্ছে লেখাপড়া করতে পারবো, এই জন্য আসলে কমার্স কলেজে আমার ভর্তি হওয়া। এবং আমাদের আসলে কলেজের আগে যেটা এসএসসিটাও আমাদের আসলে আমার জীবনে আমি মনে করি অনেক বড় একটা ব্লেসিং ছিল, কারণ আমরা প্রথম গ্রেডিং স্টুডেন্ট, গ্রামের একটা স্কুলে পড়েছি। তো ওখানে আমার 100 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে একে, এবং 3 জন পাশ করেছে 100 জন থেকে, এবং ওই 3 জন আমি একজন। এবং আমার হচ্ছে কমার্সে আমার রুল 1 ছিল, আমার এলাকায় 16 জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে শুধু আমি পাশ করেছি। মানে আপনি গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেছেন? হ্যাঁ, গ্রামের ম্যাক্সিমাম পাস করে না আসলে। হ্যাঁ, কারণ হচ্ছে আর তখনকার হচ্ছে যে প্রথম গ্রেডিং, টিচাররাও ঠিকমতো বোঝে না যে খাতাটা কিভাবে লিখতে হবে, কিভাবে নাম্বারিং হবে। দেন হচ্ছে আমাদের সময় অপশনাল যোগ হয় নাই। তারপর হচ্ছে এ এবং A+ এর গ্যাপটা ছিল 20 নাম্বারের, 60 প্লাস হচ্ছে A, 80 প্লাস হচ্ছে A+।
এখন যেটা 60-70 বিভিন্ন ভাগগুলো আছে, তখন এটা ছিল না প্রথমবার। যে আর হচ্ছে তখন হচ্ছে ডিভিশন ছিল এর আগেই। তো ডিভিশন থাকাতে টিচাররা যখন খাতা কেটেছে, খাতার নাম্বারটাও কিন্তু ওইভাবেই দিয়েছে, অনেকে বুঝতেই পারেনি। তো ওইটার একটা ভুক্তভোগী আসলে আমরা হয়েছিলাম। তো চট্টগ্রামে যাওয়াটা আমি মনে করি আমার লাইফটাকে আসলে একদম নতুনভাবে আবার তৈরি করেছে। স্কুল জীবনে টিউশনিও করতেন? প্রচুর টিউশনি করতাম, লাইক টিউশনি আমি করতাম ক্লাস 3 থেকেই। টিউশনি কথাটা আসলে বলা হয় না, ক্লাস 3 থেকে। ক্লাস 3তে আমি যখন পড়ি তখন আমি 1-এ একজনকে পড়াইতাম এবং হচ্ছে 30 টাকা পেতাম। আমার মনে আছে প্রথম দিন যখন পড়াইতে গেলাম, 3 তো ছোটোই, তো তখন হচ্ছে নাস্তা দিল। আমি তো নাস্তা দেখে মানে নাস্তা খাইতে পারবো, তখন হচ্ছে মনে হয় হ্যাঁ প্রতিদিন পড়াইতে আসলে নাস্তা খাওয়া যাবে, খুব মজা লাগতো আর কি তখন। আর এছাড়া আমি একদম এলাকায় যতদিন ছিলাম এসএসসি পর্যন্ত প্রায় সব ক্লাসেই পড়াইতাম, কিছু টাকা পেতাম এবং হচ্ছে ওই টাকা কখনো ব্যাট কিনতাম। যে খেলার ক্রিকেটের প্রচণ্ড নেশা ছিল এবং আমার এলাকায় বলতে গেলে ওই প্রজন্মটা আসলে খেলা প্রতি মানে আকৃষ্ট হয়েছে আমার মাধ্যমে। আমি এবং হচ্ছে আমাদের আরও কিছু ছেলেপেলে ছিল, বন্ধুবান্ধব এলাকার। তো ব্যাট কিনতাম, বল কিনতাম, কারোর সাথে হয়তো ট্রফিতে খেলা হতো, ওটা আবার অনেক সময় টাকা লাগতো, হয়তো জার্সি কিনা, মানে নানা রকমভাবে ওই প্রাইভেট পড়লে কিছু টাকা আমি পেতাম এবং এটার পিছনে খরচ করতে পারতাম। আর এই পড়ানোটা আমি মনে করি আমার জীবন অনেক হেল্প হয়েছে, যে আমার জীবন বোধে, ধৈর্যে, চলাফেরায়, দায়িত্বে আমি মনে করি টিউশনগুলো আমার জীবন অনেক উপকারে লেগেছে। এবং আমি যখন চট্টগ্রামে যাই, চট্টগ্রামে গিয়েও আমি টিউশন করেছি। চট্টগ্রামে আমি একদম শুরু থেকেই আমি সিডিএতে আমি পড়াতাম। তারপর হচ্ছে যে একটা সময় আমি একটা কোচিংয়ের সাথে যুক্ত হই, সিডি 28 নম্বর রোডে ছিল, সানরাইজার্স কোচিং সেন্টার। দেন হচ্ছে আরও বিভিন্ন স্টুডেন্ট, বাসায় অনেককে আরও পড়াতাম। আমার স্টুডেন্ট এখন অনেক বড় বড় জায়গায় আছে। তো এইচএসসি রেজাল্ট কেমন হলো? আমার এসএসসি থেকে এইচএসসি রেজাল্ট আরও ভালো ছিল, যদিও তখনও আমাদের যোগ হয় নাই, অপশনাল যোগ হয় নাই, বাট তখন রেজাল্টটা আরও ভালো হলো এইচএসসিতে। এবং এটা আমাকে আরও বেশি মোটিভেট করেছে যে আমি কমার্স কলেজে ভর্তি হতে পেরেছি। এবং এটা মানে ওখানে অনেক কম্পিটিশন থাকে ওখানে ভর্তি হওয়ার জন্য। তো এবং মানুষের একটা আকাঙ্ক্ষা এমন থাকে যে মনে হয় যে সরকারি কলেজ, এবং এশিয়া মহাদেশের মধ্যে কমার্সের একমাত্র মনে হয় সরকারি কলেজ বলা হয় এটাকে। এবং ঢাকা কমার্স কলেজ আছে, এটা কিন্তু প্রাইভেট। তো ওইটার প্রতি মানুষের আকর্ষণটা বেশি, আর কমার্সের জন্য টোটাল সব কিছু কমার্সের। তো এটা পড়তে পারাটা আমার মনে একটা মানে আমার জন্য একটা খুব ভালো একটা ব্যাপার ছিল। এবং ওই কলেজে পড়তে পড়তে আসলে আমার গান লেখা শুরু। কলেজে পড়ছি, টিউশনি করছি, মামার সাথে আছি, তখন গান লেখার যে ব্যাপারটা, এটাতে আসলে আমাকে পেছনে যেতে হবে। যেমন বাবার কথা বলেছিলাম, ক্যাসেট ছিল, ঘরে শুনতাম গান। এরপরে আমার বাড়িতে আরও যাদের ঘরে রেডিও থাকতো, রেডিওতে গান শোনা যেত, বিভিন্ন গানের অনুষ্ঠান হতো, এগুলোতে আমার প্রচণ্ড আগ্রহ ছিল। তারপরে আমার বাড়িতে একটা ভাইয়া ছিল, ভাবলু ভাই, ওনার ঘরে ক্যাসেট ছিল, শুনতাম। মামার বাড়িতে গেলে শুনতাম, মানে বাড়িতে যে ঘরে গান থাকতো আমার আড্ডা থাকতো ওই ঘরে। আমি যাই বসে থাকতাম, শুনতাম, খেলার খবর শুনতাম 8টা 5 মিনিটে, দুর্বার অনুষ্ঠান শুনতাম বা গানের অনুষ্ঠানগুলো শুনতাম। তো গান এবং খেলা কিন্তু আমার পাশাপাশি কিন্তু আমার ভিতরে আসলে চলছিল। কিন্তু গান যে লিখবে এটা আমি সত্যি কথা কখনো ভাবি না। তো 2001-এ যখন ও ফ্রি অ্যালবামটা আসে আসিফ আকবর ভাইয়ের, তো ওই অ্যালবামটা শোনার পর তো গানটার বয়সটাও তো আসলে ওরকম, আমাদের টিনেজ বয়স আর বেশি আমার ভিতরে ঢুকলো। আর একই সময়ে আমার এলাকার একটা ভাইয়া SM দিদার ভাই, উনি একটা ক্যাসেট বের করেছিল, হাসির আলে ব্যথা। তো এইটা যখন বের হয় তখন হচ্ছে মানে গানটা তখন আমার ধ্যানের ভিতরে গান মানে আরও বেশি আমি এটার ভিতরে ঢুকে যাই। আবার হচ্ছে আমার এলাকাতে একটা ভাই শহীদ ভাই, উনি গান লিখতো, ওনার গান কখনো বের হয়নি, লিখতো, তো ওনার সাথে আমার এসব নিয়ে আলোচনা হতো। আর এলাকাতে আরেকটা ছেলে ছিল পলাশ ভাই, লক্ষ্মীপুর বাড়ি ছিল, উনি এখানে টিউশন করাতেন, আমাদের এলাকায় থাকতেন, উনিও গান লিখতো। তো আমি যখন চট্টগ্রাম থেকে আসতাম তো ওনাদের সাথে গান নিয়ে কথা হতো, আড্ডা হতো। তো এর মধ্যেই আমি কলেজ থেকে একদিন বাসায় ফিরছিলাম, আমি আগ্রাবাদ এলাকায় হাঁটছিলাম, দুপুরের দিকে 2টা লাইন আমার মাথায় চলে আসে। তা আমি বাসায় গিয়ে গান শুনছি, বাসায় গান শুনছি, ক্যাসেটের ফিতা দেখছি, গান কীভাবে হয় এগুলো দেখছি। ওই লাইনগুলো লেখার পর আমার কাছে মনে হচ্ছে এই তো গান হয়ে গেছে, এটা গান এরকম। মনে আছে কি লিখেছিলেন এমনিতে? না, ওটা বিরহ টাইপের কথাবার্তা। তারপর আমি ওই ক্যাসেটের সাথে মিলাতে লাগলাম যে কীভাবে গান লেখে, কথাগুলো কীভাবে হয়, লাইনগুলো কীভাবে হয়। তারপর হচ্ছে যে আমি যখন একটা লেখা শেষ হলো, তো আমি ক্যাসেট থেকে বিভিন্ন সুরকার গীতিকারদের নাম দেওয়া থাকতো, ফোন করতাম। মিথুন বাবুকে ফোন করেছি, আমার মনে আছে, তানবির তারেক ভাইকে একবার ফোন করেছিলাম, ওনাদের তখন গান বেরোতো, আরও অনেককে ফোন করেছি। মানে তাদের সঙ্গে পরিচয় হলো কি করে? না, ওই যে মোবাইল থেকে নাম্বার নিতাম, আচ্ছা, ক্যাসেটে নাম্বার থাকতো, ওখান থেকে ফোন দিতাম।
তখন হচ্ছে 10 টাকা মিনিট এবং এক সেকেন্ডে একটা পালস হিসেবে কাউন্ট হইতো। হয়তো দোকানে গেলাম 10 টাকা নিয়ে 1 মিনিট কথা বলবো, 1 মিনিটে একটা ওভার হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। তখন এই গানগুলা যখন লিখছি একই সাথে আমার ভিতরে কিন্তু আলোচনা শুরু হলো, যেটাকে আমার বের করতে হবে, গানগুলা প্রকাশ করতে হবে। একবার আমার মনে আছে একজন আমাকে বললো যে আতিক হাসান, চট্টগ্রাম বাড়ি আমার, যে আতিক হাসানের বাড়ি হচ্ছে ওই জায়গায়, আমি ওখানে চলে গেছি এরকম। বা হচ্ছে আমার একটা বন্ধু জনি চট্টগ্রামের, ওর বাবা হচ্ছে বাংলা চট্টগ্রাম বেতারে গান করতো, তো আমি লেখা নিয়ে ওনার কাছেও গিয়েছি। মানে আমার এত পাগলামি ছিল, যত লিখছি তত পাগলামিটা বাড়তেছে। আমার কাছে মনে হতো একটা সময় যে আমার জীবনে সব কিছুই বৃথা যদি আমার একটা গান আমি যদি বের করতে না পারি, একটা গান যদি প্রকাশ না পাই আমার জীবনে চলবে না, আমি বাঁচতে পারবো না। তারপরে আমার মনে আছে আমার এইচএসসি শেষ, আমার আগামীকালকে ভর্তি কমার্স কলেজে অনার্সে, আগামীকালকে আমার ভর্তি, আমি আজকে ঢাকায় চলে আসছি। আমার মামাকে গান লিখি টেখি এগুলো বলি নেই, এটা বুঝে নেই। আমি বলছি মামা আমার ঢাকায় চলে যাবো, ঢাকা গেলে আমার ভালো হবে, আমি ওখানে চাকরি বাকরি করবো, আর আমার তো কিছু খুঁজবো, লেখাপড়া করবো, ওটা আমি একটা চাকরি বাকরি খুঁজে দেখি আমি কিছু করতে পারি কিনা। গানের কথা তো ওনাকে আমি অত জোরালোভাবে বলি নেই। তারপরে আমি আগের দিন ঢাকায় চলে আসি, এসে আমি টিটিবির কলেজে ভর্তি হই। তো এবং ঢাকায় আসার আগে আমি ঢাকায় টিউশন ঠিক করি, যেহেতু আমার চট্টগ্রামে কিছু বন্ধু বান্ধব ছিল, তো ঢাকায় এসে আমার আবার টিউশনি জীবন শুরু হয়। ফার্ম গেটের দিকে আমি থাকতাম, টিউশন করতাম। 4-এ আসি আমি 2004 ঢাকায়। আমার একটা বন্ধু ছিল ফিরোজ, ও অনেকে আমাকে হেল্প করেছে। ও আমার আগে 1 বছর আগে আসছিল ঢাকায়, ও ভার্সিটি পরীক্ষা দিতে আসছিল। তারপরে ও আমার সাথে ভর্তি হলো, একসাথে থাকতাম। আর এরও আগে আমি যখন ঢাকায় প্রথম আসি, আমার একটা বন্ধু সিজার চট্টগ্রামের, ও ধানমন্ডি থাকতো। আমার মনে আছে প্রথম যখন আমি আসি ওর বাসায় আমি উঠি, ও আমাকে বলেছে বন্ধু তুমি আমার বাসায় আসো, তোমাকে আমি রাখবো ভাঙা মাসটা। 8-10 তারিখের দিকে এরকম আসছিলাম, সম্ভবত 8 তারিখে। তো তুমি কিন্তু আমার বন্ধু এটা বলবো না, বন্ধু বললে রাখতে তোমাকে সমস্যা হবে, তুমি বললো যে আমার কাজিন। আমার কাছে ঠিক আছে, সমস্যা নেই। তা ও আমার ওই বন্ধু সিজার আসলে, আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। ওই সময়টাতে সে আমাকে এতগুলা দিন ওর সাথে আমি ছিলাম, এবং সত্যি কথা। এবং প্রথম মাসের কথাই বলছি ঢাকা আসার, এই প্রথম মাসেই খুবই আর্লি টাইম আমার সাথে এখনকার যে ওয়ারফেজের বোকাল পলাশ, ওর সাথে পরিচয়। এটা হয় হচ্ছে আমার আরেকটা বন্ধু পারভেজ, ওর মাধ্যমে ও আমাকে পলাশের সাথে পরিচয় করে দেয়। এবং পলাশ হচ্ছে ঢাকার জীবনে আমার লেখা গান প্রথম শুরু করে, যদিও সেই গানটা বের হয় নাই, একদম প্রথম শুরু করে আমার লেখা গানে ঢাকায়। তারপর হচ্ছে যে এই ফাঁকে আমার কলেজে আমি ক্লাস করি, আর হচ্ছে কলেজ শেষে একটা ব্যাগ থাকতো, ব্যাগে করে আমি গানগুলা নিয়ে, যে কালার টালার বিভিন্নভাবে প্রিন্ট করা, মগবাজারে, বেইলি রোডে, বিভিন্ন স্টুডিওতে সুরকার বা হচ্ছে শিল্পী যারা আছেন, যারা গান করছেন অনেক, ওদের সাথে যোগাযোগ করতে থাকি, দেখাতে থাকি, নানানভাবে টিউশনি করতে থাকি। আর 5-এর দিকে আমি আবার 5-এর দিকে লেখালেখির আমার পত্রিকা লেখাটা আমার একটা ইয়া তৈরি হয়, আগ্রহ তৈরি হয় পারভেজের মাধ্যমে। তো পারভেজ হচ্ছে একদিন ওর নয়া দিগন্তে একটা ফান ম্যাগাজিন বের হতো, সম্ভবত থেরাপি নাম যদি আমি ভুল না করি। তো ওটার মধ্যে তার হচ্ছে লেখা ছাপা হয়, চিঠি ছাপা হয় একটা, তার নাম সহ। তো আমি দেখে অবাক হই, পত্রিকার নাম ছাপা হয়েছে? বলে যে হ্যাঁ হয়েছে। তখন আমি বলছি না, আমিও দেখবো, এরকম পত্রিকা আমার নাম ছাপা হবে। তো তখন হচ্ছে আমি একজনের কাছ থেকে খবর পাই যে ইউটিসি ভবনে সমকাল পত্রিকার যাত্রা শুরু হচ্ছে। তো আমি ওখানে গিয়েছিলাম যে আমি এখানে কাজ করতে চাই। তো সমকালটা পরে আরেকটা তেজগাঁতে চলে যায়। 31শে মার্চ 2005 সালে সমকালটা বের হয়। তখন আমি ওখানে গেছি যে লেখালেখি করব। তখন হচ্ছে এখানকার এই যে মাছরাঙ্গার রাঙা সকালেরই একজন মৃদুল আহমেদ, যিনি শুরুর দিকে উপস্থাপনা করতেন, ওখানে যাই, ওনার সাথে আমার পরিচয় হয় যে আমি লিখতে আসছি নতুন লেখক হিসেবে। তখন উনি আমাকে মিটিংয়ে আমাদেরকে সবাইকে বললেন যে আপনারা যারা লিখতে চান তারা আইডিয়া দেন। ফান ম্যাগাজিনের বিভিন্ন আমাদেরকে মানে বোঝালো, আইডিয়া দিলাম, তারপর আমার লেখা সিলেক্ট হলো, আমি লিখলাম। এই সমকালের ওই ফান ম্যাগাজিন দিয়ে আমার লেখালেখি শুরু, পত্রিকায় প্রথম আমার নাম আসা শুরু হলো। তখন আমি ফার্ম গেট থাকি। তারপরে হচ্ছে যে তখন লেখার পরে আমরা তখন জানলাম যে লিখলে একটা টাকা পাওয়া যায়। তখন আমি 2টা টিউশনি করে আগে, এরপর আমি কি করছি, ওই এদিকে সময় দেওয়ার জন্য আরেকটা টিউশনি ছেড়ে দিলাম, যে তাহলে আমি এদিকে আরেকটু বেশি সময় দিতে পারবো। আবার অফিসে একটু মাঝে মধ্যে যাওয়া লাগে, সময় দিতে হয়, একটু বিল বলে আর কি, মানে পেমেন্টটা যেটা হয় চেক দিত। তখন হচ্ছে আমার পত্রিকা লেখালেখি শুরু। তো ফান ম্যাগাজিনটা 1 বছর চললো। এরপরে হচ্ছে যে এটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে আমি আবার সমকালে যে অন্য যে পাতাগুলো ছিল এগুলোতে লেখালেখি শুরু করলাম। একটা সময় এসে বিনোদনও আমি লিখলাম। তারপরে ওই দিকে আমার একটা যাত্রা শুরু হয়। আর এই সময়টাতে 6-এর দিকে আমার লেখা গান প্রথম প্রকাশিত হয় 6 ডিসেম্বরে। আসিফ আকবরের হৃদয় রক্তক্ষরণ ক্যাসেট এবং সিডি একসাথে বের হয়।
তো ওইটাতে আমার প্রথম গীতিকার হিসেবে আত্মপ্রকাশ। ওই ক্যাসেটে আমার 2টা গান ছিল, একটা ছিল ভাড়াটিয়া চাই ক্যাসেটের 2য় গান, আর হচ্ছে ভালোবাসি বলে 4র্থ গান। ভাড়াটিয়া চাই পল্লব চ্যানেলের সুর, আর ভালোবাসি বলে হচ্ছে রাজেশের সুর। কিন্তু এই ঢাকার জীবনে আমার গীতিকার হিসেবে মানে হওয়ার জন্য রাজেশদার কাছে আমি বেশি কৃতজ্ঞ, কারণ উনি আমাকে স্বপ্নটা দেখিয়েছেন। যখন আমি ওই যে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করতাম, তো দাদার সাথে আমি বেলি রোডে পরিচয় হয়, ওনাকে দেখি, তো উনি আমার কথাবার্তা বা সব কিছু মিলে আমাকে পছন্দ করে উনি, এবং হচ্ছে লেখা দেখাই, তখন উনি আমাকে কিছু পরামর্শ দেয় যে তুমি আরো শিখতে থাকো, করতে থাকো। তখন অনেক কম্পিটিশন, আসিফ আকবর ভাই তখন সুপার ডুপার হিট, ওনার একটা গান লেখার জন্য কত মানুষ মানে চেষ্টা করছে। তখন উনি আমাকে বললো যে তুমি চেষ্টা করো, আমি তোমার স্বপ্নটা পূরণ করবো ইনশাল্লাহ যদি আমার সুযোগ আসে। তো এইভাবে চলতে থাকে। তো 6-এর এবার মানে এর মধ্যে আরো যোগাযোগ নানা কিছু আছে, সব তো আসলে বলে শেষ করা যাবে। 6-এর রোজার ঈদের আগে যে আমার একটা গান শুরু হয়ে যায়, ভালোবাসি বলে, যে গানটা রাজেশদা। তো রাজেশদা আমাকে বলছে তোমার গান কিন্তু শুরু হয়ে গেছে, এবং আসিফ ভাই হয়তো রোজার ঈদে হয়তো আসতে পারে, আসিফ ভাই গানটাতে ভয়েস দিলে অ্যালবামে চলে আসবে। তখন হচ্ছে রোজার ঈদে, তো আসিফ ভাই তখন হচ্ছে কি উনি অনেকগুলো গান করতো, একটা না অনেক গান অনেক বাবু হইতে থাকতো, এখান থেকে ক্যাসেটে হইতো, বাকিগুলো আবার পরে অ্যালবামে যেত। তো রোজার ঈদে আমার মনে আছে আমি তখন 7 রাস্তা থাকি আমার একটা বন্ধুর সাথে, 6 ডিসেম্বরের কথা বলতেছি, যখন ওই ক্যাসেটটা বের হলো আর গানটা ভয়েসটা মানে কণ্ঠটা উনি দেন নাই, গান রেডি কিন্তু ভয়েস দেন নাই। বিশ্বাস করবেন আমার মানে জীবনে এত কষ্ট পাইছি। আমি সবাইকে বলছি যে আমার গান বের হবে, কলেজে বন্ধুদেরকে বলছি যে আমার গান বের হবে, এলাকাতে যারা আছে তারা তো অলরেডি অনেকেই জানে গান লিখছি, যা বলতাম, আর তার পাগলামিটা বেশি ছিল, মানুষ এমনি বুঝে যেত যে কিছু একটা করতেছে আমি। তখন গানটা যখন বের হয় নাই, আমি মানে 7-8 দিন ঘুমাই নাই, খাই নাই কিছু, মানে শুকায় কাঠ হয়ে গেছে আমার, এত কষ্ট, মানে গানটা বের হলো না, তাহলে কি আবার আর কখনো হবে না, এত খারাপ লাগছে, মানে আমার মনে হয় বিছনা থেকে উঠি না, এরকম ছিল রোজার ঈদে। তারপরে কোরবানি ঈদের সময় যেটা, যে একদিন আমার জ্বর, গ্রামে চলে গেছি, তো জ্বরের মধ্যে ঘরে থেকে একটু চা খাইতে আসলাম, আমাদের বাড়ির সামনে একটা নোয়া বাড়ির পোল বলে মানে একটা জায়গা আর কি, চা খাচ্ছিলাম, তখন হচ্ছে রাজেশ দা আমাকে ফোন দিছে, তো জীবন আসিফ ভাই কথা বলো। আমি কি বল, যে হ্যাঁ তোমার গান তো রেকর্ডিং হয়ে গেছে আজকে। আচ্ছা, এই ভালোবাসি বলে যে গানটা, ক্যাসেটের 4র্থ গানটা। তখন আসিফ ভাই আমাকে বললো যে জীবন, আমাকে অভিনন্দন জানালো যে এরকম তুমি তো দুর্দান্ত খুব ভালো গান লিখেছো, আমার ক্যাসেটে এই গানটা, এবং আমার ক্যাসেটের গান তারাই লেখে যারা দেশের সেরা, তো তুমিও খুব ভালো লিখেছো, এবং তবে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, একটু কন্টিনিউ করো এসে, আর ঢাকায় এসে আমার সাথে দেখা করো। রাজেশদা বললো যে জীবন আসো, এসে দেখা করো। আমার গায়ে জ্বর, সব জ্বর টর কই চলে গেছে, মানে এত খুশি এত আনন্দ যে আমার অবশেষে স্বপ্নটা পূরণ হচ্ছে, যে আমার গান বের হচ্ছে। তারপরে আমি ঢাকায় চলে আসলাম পরদিনই। তো ঢাকায় এসে ওই স্টুডিও ডিজিটন অডিও আর্ট একসাথে একই বিল্ডিংয়ে, আজম বাবু পান্না আজম 2 ভাই, ওনাদের স্টুডিওগুলো, আসিফ ভাইয়ের গানগুলো ওখানে রেকর্ডিং হতো বেইল রোডে। তো আমি গেলাম ওখানে, তখন হচ্ছে আমার সাথে পল্লব চ্যানেলদারদের সাথে দেখা, লাবণ্য ভালো করে চিনি। তাহলে এই জীবন তুমি কই, তোমার তো খুঁজতেছি। আমি কেন দাদা, তোমার তো গান রেকর্ডিং আজকে, তোমার গান তো রেকর্ডিং। আমি দাদা কোন গান? ও ভাড়াটিয়া চাই গানটা আসতে দেখ, আসিফ টাসে ভয়েস দিবে একটু পরে। অর্থাৎ আমি রোজার ঈদে যাওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগে পল্লবদাকে 4টা গান দিয়েছিলাম বাজনা স্টুডিওতে মগবাজারে। মানে আমি রাজেশদার সাথে তো আছি, আমি চিন্তা করছি উনিও ওনার আসিফের গান শুরু করতেছে তখন, যে ওনার মাধ্যমেও যদি একটা গান বা যদি কাজ হয় আর কি বা যাইতে, তো উনি আমাকে খুব আশা দিয়েছিলেন যে আমি চেষ্টা করবো। তারপর উনি ওখান থেকে একটা গান করলো, তারপরে পরের দিন এই গানটা রেকর্ডিং হলো, তখন তো 2টা গান হয়ে গেল আমার। সেটা আসলো আপনার 2007-এর প্রথম দিন, ঈদও ছিল ওই দিন, ওটা উপলক্ষে বের হয়ে, মানে ঈদ 1 তারিখে ছিল ঈদ, আর গানটা বের হয়েছে 26 ডিসেম্বর আমার যেটা মনে আছে, আর ওই গানটা রেকর্ডিং হয়েছে 17 ডিসেম্বর, আর প্রথম গানটা তাহলে ওই হিসেবে 16 ডিসেম্বর হয় হয়তো বা। তো এই তো মানে ওই ক্যাসেটে 2টা গান বের হলো। আমি আসলে এই 2জন মানুষের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, কারণ তারা আমার এই পথ যাত্রাটা তৈরি করে না দিলে যাত্রাটা হয়তো কিন্তু এত সুন্দর হইতো না। কারণ আমি আসিফ ভাইয়ের ভীষণ ফ্যান, এবং আমার খুবই ইচ্ছা ছিল যে আমার গানটা ওনার কণ্ঠে বের হোক, কারণ উনি সবচেয়ে জনপ্রিয়, এবং আমি তখন ওনার স্টাইলে ওইরকম করেই গান লেখার চেষ্টা করতাম, উনি যেভাবে গানগুলা করেন আর কি। বাট এই ফাঁকে আবার কিন্তু ওই গানের আগে কিন্তু আমার একটা গান রেকর্ড হয়, সুর হয়, কিন্তু গানটা বের হয়েছে অনেক পরে। সেটা হচ্ছে ডাক্তার ইকবাল বলে একজন আছেন, উনি আমার একটা গান শুরু করেন, আর গেয়েছিলেন আরেকজন ডাক্তার এসআই শান্তুর নাম। তো উনি যেহেতু ডাক্তার, ব্যস্ত বা রেগুলার না, তো নানান কারণে গানটা বের হয়েছে হয়তো 5-6 বছর আগে বের হয়েছে মাত্র, গানটা বের হয়নি, যার কারণে এটা প্রথম গান রেকর্ডিং হইলেও আমার ওই যাত্রা শুরু হচ্ছে আসিফ ভাই যে 2টা গান ওখান দিয়ে। তারপরে তো এই তো লিখতে লিখতে
শিখতে শিখতে মানুষের কাছে মিশতে মিশতে মানুষকে জানতে জানতে এবং হচ্ছে নিজেকে জানতে জানতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এত দূরে নিয়েছে। একটু সেই সময়ের কাজের কথাগুলো নিয়ে একটু জানতে চাই। ধীরে ধীরে আসলে অনেক কাজের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হওয়া হয়েছে। আসিফ আকবরের পরে কার কার সাথে আসলে কাজ করার সুযোগ পেয়েছিলেন? আমি মনে করি ভাগ্যটা আমার খুবই ভালো, পরিশ্রম করেছি, চেষ্টা করেছি, সাথে আমার গ্র্যাজুয়ালি ডেভেলপ হতে থাকলো। যেমন এটাকে এই গানের পরে 2006-এর যে ক্লোজ আপ ওয়ানটা হলো, তখন ওইটাতে কম্পিটিশনে ছিল কিশোর দাস। আচ্ছা, 6 কাছাকাছি বয়সও খুব বেশি মানে গ্যাপ না। তো ওই সার্কেলের সাথে আমার একটা ভালো সখ্য গড়ে ওঠে। তো কিশোর হচ্ছে ওই সময় আমার একটা গান নিত, নিখোঁজ সংবাদ। ওই গানটা শুরু করলো কুমার বিশ্বজিৎ, ওই ক্যাসেটের টাইটেল গান। আচ্ছা, একটা নিখোঁজ সংবাদ আছে, মন আমার হারিয়ে গেছে, এরকম একটা গান। তো এইটা আমাকে এক ধরনের একটা মানুষের কাছে একটা আলাদাভাবে তুলে ধরা, যে কুমার বিশ্বজিৎ সুর করেছে বা নতুন একটা ছেলের গান। ওই সময় সুমন কল্যাণ দাদা আমার কিছু গান করে শুরু, আজ বৃষ্টির দিন, আজ সারাদিন নামে একটা অ্যালবাম ছিল, যেখানে নোলক আমার গান গেয়েছিল, রাফাত একটা গান গেয়েছিল। আর এটা তারপরে একই সাথে যে পলাশের সাথে কিন্তু আমার ওই গানটা হয় নাই, কিন্তু পলাশের সাথে আমার রিলেশনটা আছে, ওই স্ট্রাগল করতেছে, আমি স্ট্রাগল করতে। 7-8-এর দিকে পলাশের সাথে আমার 2টা অ্যালবামে আমার গান আসে, এবং অনেকগুলো গান। একটা হচ্ছে যে ক্যানভাস, পলাশের সুসঙ্গীতে মিক্সড অ্যালবাম, ওখানে 4টা গান ছিল আমার। এর মধ্যে ফামিদা আফাত ছিল, দীপ্ত ছিল, পলাশ নিজে ছিল, বা এই গানগুলো। তারপরে পরের বছর আরেকটা অ্যালবাম আসে প্রাচীর, আরেকটা মিক্সড অ্যালবাম। সেখানে হচ্ছে শাফিনা আহমেদ, মাহমুদুজান বাবু, এরকম ওনারা আমার গান করে, পলাশ নিজের গান ছিল, ওখানে 7টা গান। তো এই 2টা অ্যালবাম কিন্তু আমার অনেকগুলো গান চলে আসে, অর্থাৎ অলরেডি আমি আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছি। এমনিতে কি হতো, আপনি গানগুলো লিখে রাখতেন নাকি তারা আপনাকে কোনো বিষয় দিয়ে দিত? না, তখন না, আমি লিখে রাখতাম, আর পলাশের সাথে আমরা বসতাম, দেখা গেছে হয়তো আমি লিখছি, একের সাথে ও সুর করছে, আবার দেখা গেলো যে ও একটা সুর করলো, সুরের উপর আমি লিখছি। আচ্ছা, আমি এত বেশি কানেক্টেড ছিলাম গানের সাথে, এত পাগলামি ছিল, এত স্বপ্ন ছিল, মানে আমি সবভাবেই চেষ্টা করতে লাগলাম যে আমার একটা গান হওয়ার জন্য যত রকমের প্রসেস আছে সব প্রসেসের মধ্যে যাওয়ার অভ্যাস তৈরি করতে থাকলাম। পলাশের সাথে গানগুলো হলো, এর মধ্যে শওকত আলী ইমন ভাইয়ের সাথে আমার একটা সময় পরিচয় হয়, কাছাকাছি সময়। তো ইমন ভাই আমার 1-2টা গান করলো, পুলকের গান করলো, যে যাযাবর, আচ্ছা, ও অ্যালবামের টাইটেল গান ছিল। তারপরে ওনার একদিন ভাগ্নির জন্য গান করলো পুষ্পিতা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 2008-এর যে ক্লোজ আপ ওয়ান, ওই মৌলিক রাউন্ডে আমার একটা গান ইমন ভাইয়ের মাধ্যমে যায়। এই গানটার হচ্ছে আজ বৃষ্টির দিন, এবং আমি সবচেয়ে জুনিয়র ওখানে। ওই মৌলিক রাউন্ডে সব গীতিকার সুরকার যারা গান করেছেন প্রত্যেককে উপস্থিত ছিলেন আর কি, অনুষ্ঠানে হাজির ছিলেন। আমার তো মুখ টুক ভাঙা, আমি ওই গানটা লেখার সুযোগ পেলাম। তখন গিয়েছেন হচ্ছে অপু, আর সুর করেছিলেন শওকত আলী ইমন ভাই, যেটা বললাম। তো ওই অনুষ্ঠানে তখন তো আসলে ফেসবুক, ইউটিউব, এত চ্যানেল কিছুই ছিল না, মানুষ অল্প একটা চ্যানেল, এবং হয়তো একটা টিভি চ্যানেল, একটা অনুষ্ঠান কোটি কোটি মানুষ দেখতো। তো ওখানে ওই ক্লোজ আপ ওয়ানের ওই পর্বে আমার যে গানটা গেল আজ বৃষ্টির দিন, মানে মানুষ এত পছন্দ করলো। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার উনি দাঁড়িয়ে গেলেন, মানে আমার গানটা শোনার পরে উনি বললো যে গানের বিশারদ গীতি কবি জীবনকে আমার রাজকীয় সালাম। মানে উনি ওই অনুষ্ঠানে একমাত্র আমাকে এরকম কমেন্ট করলেন। আর প্রত্যেক ফামিদা নবী, পার্থ বড়ুয়া, প্রশংসা ওনাদের গানটা নিয়ে। আপনারা হয়তো যদি কখনো সময় পান ইউটিউবে গেলে পাবেন, বা দর্শক যদি শুনতে চান, আমি শুনেছি গানটা আজ বৃষ্টির দিন। এরকম প্রশংসা, এবং ওই ক্লোজ আপের ইতিহাসে এই গানটা একমাত্র যে বিচারকের যে নাম্বার 50-48 নাম্বার পাইছে, এই লেভেলের গানটা মানুষের কাছে, বিশেষ করে যারা মিউজিক পছন্দ করে বা গানের মানুষ, ওদের কাছে এরকম একটা জায়গা করে নেয়। এই কাছাকাছি সময়ে আমার আবার বালাম ভাইয়ের সাথে পরিচয়। আচ্ছা, 9-এ আমি বালাম ভাইয়ের গান লেখার সুযোগ পেলাম। বালাম ভাই সুপার ডুপার হিট, ওনার একটা অ্যালবাম স্বপ্নের পৃথিবী, ওখানে 9টা গানে 6টা গান আমি লিখি, বালাম জুলির অ্যালবাম। এবং ওই 6টা গান, ওখানকার একটা গানের জন্য 9-এর আমি চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডে নমিনেশন পেলাম। আমি তখন আবার ফার্ম গেট থাকি 9-এ। আবার তখন প্রথম আলো পত্রিকাটা সকালে ঘুম থেকে উঠে পত্রিকার, মানে আমি জানিও না কিছু, পত্রিকার প্রথম পাতায় বিজ্ঞাপন। তা আমার এক বন্ধু পত্রিকার পড়তে দেখে যে জীবন, তুই তো একটা নমিনেশন পাইছিস। আমি কোথায়? বলে সিটিসেল চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড, তুই নমিনেশন পেয়েছিস, তোর গান এটা। আমি তো খুশিতে কি, মানে আমি তো জানি না কিছু, যেরকম নমিনেশন পাই গেছে। ওটা কোন গানের জন্য? এটা ছিল মেঘলা অভিমান, জুলিয়া পার গাওয়া বাংলাদেশ। তারপরে এইটা 9-এর জন্য আর কি, অনুষ্ঠানটা হয়েছিল 10-এর 3 ডিসেম্বর হয়েছিল অনুষ্ঠানটা, 9 সালের জন্য। তারপর আমি পুরস্কারটা পাই, খুবই ছোট মানুষ, এবং ওই অনুষ্ঠানে আমার হাতে পুরস্কারটা তুলে দিয়েছিলেন মানে বাংলা গানের গীতিকবিদের, মানে গীতিকবি দুই, মানে লেজেন্ড, মানে ওনারা অতুলনীয়।
গাজী মাজহারুল আনোয়ার প্রয়াত এবং মোহাম্মদ রফিকুজ্জামান, ওনারা দুইজন এইভাবে কারো হাতে পুরস্কার তুলে দেওয়ার ঘটনা সম্ভবত ওইটাই প্রথম ছিল। আচ্ছা, আমি একদম খুবই ছোট মানুষ দিয়েছে এবং লালবাগ কেল্লায় অনুষ্ঠানটা হয়েছে আমার মনে আছে, বিশাল আয়োজন অনুষ্ঠান, আফজাল হোসেন উনি উপস্থাপনা করেছিলেন, এরকম একটা অনুষ্ঠান ছিল। তখন ওইটার মাধ্যমে মানুষ কিন্তু আমাকে আরো চিনতে থাকলো, কারণ তখন তো এই ধরনের আয়োজন খুব কম আর এত মাধ্যম নাই। ক্লোজ আপ একটা বড় একটা ভূমিকা রাখলো, এই পুরস্কারটা একটা ভূমিকা রাখলো। এরপরে 11তে পড়শির অ্যালবাম, আরো অনেকের গান করি, গানের সংখ্যা কিন্তু বাড়তে থাকলো, পরিচিতি প্রতিদিনই গান লেখা হচ্ছে, হ্যাঁ কাজের পরিসর বাড়তে থাকলো, লেখা হলো। 11তে যেটা হলো যে আমার একটা গান আসে খেলা নিয়ে, যে জ্বলে ওঠো বাংলাদেশ গর্জে ওঠো বাংলাদেশ, যেটা যে লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, ওইটা রুমি বা দূরবীন ব্যান্ডের সাথে আমার এই গানটা করা হয়। এবং এই গানটা তো মানে খুব জনপ্রিয়তা পেয়েছে, মানে সব জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যত রকমের দেশের যত আয়োজন আছে সব জায়গায় গানটা বাজতে থাকলো, খেলার মাঠে বাজতে থাকলো। এবং এই গানটার ইন্টারেস্টিং পার্ট হলো 2011তে আর্জেন্টিনা বাংলাদেশের একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসে নাইজেরিয়ার সাথে। আচ্ছা, তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে 5টা ইংরেজি গান, 5টা গান বাজানোর পরে খেলা শুরু হয়, ম্যাচটা শুরু হয়। তো প্রথমে 4টা বাজে ইংরেজি গান, 5 নাম্বার গানটা ছিল আমার গানটা। আমি আবার খেলা এত পছন্দ করতাম, আমি কিন্তু খেলা কিন্তু ছাড়িনি, মানে খেলতে না পারি কিন্তু খেলার সাথে আছি, খেলা দেখি, খেলা উপভোগ করি, এখনো যে কোনো জায়গায় খেলা দেখতে চলে যাই, খেলার সাথে আছি, লেখালেখির সাথে। তো ওই আমি এই ম্যাচটা দেখতে গেছিলাম যে মেসিকে দেখবো, আর্জেন্টিনা খেলা দেখবো। তো মাঠের মধ্যে আমি তো লাফাই উঠছি, কি আল্লাহ আমার গান বাজতেছে এখানে, মানে আর্জেন্টিনা টিম নাইজেরিয়া টিম ওদের কানে আমার গানটা যাচ্ছে, বুঝুক না বুঝুক সাউন্ডটা যাচ্ছে, কিন্তু আমার লেখাটা ওদের কানে যাচ্ছে। এটা একটা খুব ভালো লাগলো এই জিনিসটা। 11তে গানটা আসলো, ওখানে তখন এমনি মানুষ কি খুঁজছিল যে গীতিকারকে, এমনিতে যেটা হয় আমরা গানটা শুনি আসলে অনেক খুশি হই বা গানটা নিয়েই খুব থাকি, তখন অলরেডি একটু কারণ হচ্ছে অলরেডি 8-9 দিকে ফেসবুকে ইন হয়, আস্তে আস্তে বাইরের মানুষও তো জানে না, কিন্তু মিডিয়ার কানেক্টেড যারা ওদের সাথে আমাদের এক ধরনের বন্ডিং তৈরি হচ্ছে, সার্কেল বড় হচ্ছে, এরকম আস্তে আস্তে এভাবে জানাজানি শুরু হতে লাগলো। এইভাবে প্রতি বছর গেল। মানে 12তে আমার বেশ কিছু গান হিট ছিল, যেমন চোখেরই পলকে, শুভমিতা এবং রিজভী ওয়াহিদ গানটা গাইছিল। তারপর বেলাল খানের একটা গান ছিল কাটে না যে বেলা, একাকে একলা, ভালোবাসা একই জ্বালা। তারপরে ইমরানের অ্যালবাম বের হয়, 4টা গান ছিল আমার লেখা। ইমরান পশি ইয়াংদের প্রায় সবার তখন অ্যালবামগুলো হতো, এই ফাঁকে আসিফ ভাইয়ের আরো কয়েকটা গান, বেশ কয়েকটা গান করা হয়, ডলি শান্তনী, এরকম সিনিয়র মানে তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করা শুরু হয়। এই 14-15 এরকম অনেক গান বেরোতে থাকে। তবে এর মধ্যে 16টা একটু বেশি উল্লেখযোগ্য। 16তে মানে যেমন তাহসান ভাইয়ের গান করলাম, ইমরান এবং তাহসান, অ্যালবামের নাম হচ্ছে মন কারিগর। ওখানে ইমরানের সুরে 6টা গান, 3টা গেয়েছেন তাহসান ভাই, 3টা গেয়েছেন ইমরান। এর মধ্যে ওখানে একটা গান আছে কেউ না জানুক, তাহসানের গান যারা শুনেন তারা হয়তো জানেন। ইউটিউবে প্রথম ওনার কোনো গান কোটি ভিউ স্পর্শ করে আমার এই গানটা, আমার লেখা এই গানটা। তারপরে 16টাই ছিল মিনারের গাওয়া দেয়ালে দেয়ালে। তারপরে 16 সালেই ইমরানের গান শাকিব খানের সম্রাট সিনেমার, যে রাতভর আমি তোমার হাতে চাই এটা মিথ্যা কোনো গল্প না। 16তে আরো অনেকগুলো গান এরকম, অনেকগুলো গান মানে মানুষের পছন্দ করে। এই 17-18 এভাবে সিরিয়ালি এ ফাঁকে চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড যেটা বলছিলাম 10-এ পেয়েছি, 10-এর জন্য আবার আমি 11তেও পেয়েছি। 10 সালের জন্য আবার 11তে এটা আমার হাতে পুরস্কারটা তুলে দিয়েছিলেন প্রয়াত আব্দুল জব্বার সঙ্গীত শিল্পী, উনি যমুনা নদীর পাড়ে অনুষ্ঠানটা করেছিলাম। তারপরে আবার হচ্ছে 15তে আবার পাই, এটা পাইছি ঐশী এক্সপ্রেস যে অ্যালবামটা, হয়তো অনেকে জানে ঐশী এখন খুবই পরিচিত মুখ, ওর অ্যালবামটা আমারই করা, আমার হাত ধরে আসা, পুরো অ্যালবামের সবগুলো গান আমার ছিল, ইমরানের সুসঙ্গীত ছিল ওই অ্যালবামের জন্য। আবার পাই, এই তিনবার চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড ছিল। এরপর তো সবার গান লিখতে থাকি এবং 22 সালে চ্যানেল মিউজিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটা পাই সেটা হচ্ছে পরাণ সিনেমার জন্য। পুরস্কারের আগে তাহলে একটু চলচ্চিত্রের গল্পটা শুনি। চলচ্চিত্রে তো সম্রাট মনে হয় শুরু না, চলচ্চিত্রের আমার চলচ্চিত্রের গানে আমার প্রথম একটা দুঃখ আছে, সেটা হচ্ছে যেমন আমার 7-এর প্রথম দিন উপলক্ষে যেমন আমার গান এসেছিল ক্যাসেটে বা অডিওতে, ঠিক 10-এর প্রথম দিন আমার গান এসেছে সিনেমায়। ওই সিনেমার নাম ছিল টাকার চেয়ে প্রেম বড়, শাকিব খানের সিনেমা, শাকিব খান, অপু বিশ্বাস। এবং ওখানেও লাকিলি বড় তারকা, দেশের সবচেয়ে বড় তারকা আমার গান আমার লেখার সুযোগ পেয়েছি। একটা গেয়েছিলেন হচ্ছে কুমার বিশ্বজিৎ এবং হচ্ছে ডলি শান্তনী, চুরি ছাড়া কাঁদনি, আর একটা হচ্ছে বেবি নাজরিন, আইলোরে আইলোরে। কিন্তু ওই সিনেমা আইলোরে আইলোরে দারুণ ফাগুন আইলোরে, না না আইলোরে আইলোরে মনেরই ঘরে মনেরই মানুষের, মানে সিনেমার গল্প অনুসারে আর কি। তো এই দুটা গান কিন্তু সিনেমায় আমার নাম যায় নাই। আমার খুবই একটা কষ্ট যে আমি দুটা জীবনের প্রথম গান লিখলাম, কাউকে বলতেও পারছি না যে আমার নাম নাই, আর এটা বিশ্বাসও করানো যায় না যদি আপনার নামই না থাকে। পরে সেই স্বীকৃতিটা আমি পেলাম জাস্ট হচ্ছে এই বছর। সেটা কিভাবে,
সিনেমায় তো নাম দেওয়া সম্ভব না। তো আমি বিভিন্ন সময় ডিরেক্টরকে বলতাম যে ভাই আপনি তো যেভাবে করেছেন কিন্তু কাজটা তো ঠিক করেন না। পরে এই বছর এখন এই যে ইউটিউবে এই 2টা গান আমার ক্রেডিট আছে, ঠিক করা হয়েছে। ইউটিউবে গানগুলো যখন আলাদা করে দিয়েছে এখন তো আর নাম দিতে সমস্যা নেই, ইউটিউবে সবকিছু করা যায়। তো এখন ওই 2টা চলচ্চিত্রে গান লেখার অভিজ্ঞতা কেমন? এটা তো একটা মানে বিষয় নির্ধারণ, যেটা বলছিলাম যে ওখান দিয়ে শুরু। এরপরে মনে হয় 15-20টা সিনেমায় হয়তো আমি গান লিখেছি। তারপরে 12তে হচ্ছে মুস্তাফা সরোয়ার ফারুকী ভাই টেলিভিশন মুভি আসে, আচ্ছা, ওখানে আমি একটা গান লেখার সুযোগ পাই। ফারুকী ভাই আমাকে নক দিয়েছিলেন, তখন আমি লিখছি যে তোমার গান, উনি হয়তো আমার গান ফেসবুকে বা ওনার কানে পৌঁছেছে, তো উনি আমাকে নক দিলেন যে এরকম একটা গান লিখতে হবে। তো এই গানটা আমার ভাগ্য যে গানটা সুর সঙ্গীত করেছিলেন আইয়ুব বাচ্চু, শ্রদ্ধা আইয়ুব বাচ্চু। উনি সুর করেছিলেন, সুরের উপর আমি গানটা লিখেছিলাম, মানে মিউজিক সুর রেডি আগে ওটার উপরে কথা বসিয়েছি। গেয়েছিলেন হচ্ছে লিমন, রাজাউল করিম লিমন গেয়েছিল গানটা। এরপরে অগ্নি বা অন্য যেটা বলছিলাম যে বসগিরি সিনেমায় ছিল 2টা গান। বসগিরিতে যে 2টা গান ছিল, একটা হচ্ছে মন তোকে ছাড়া বোঝে না রে, আর ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই। তো সম্রাটের গানটার কথা বললাম। তো মেন্টাল সিনেমায় একটা গান ছিল আকাশ সেনের গাওয়া, আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। তারপরে আস্তে আস্তে 22-এ যেটা ছিল পরাণ সিনেমা, পরাণের গান ধীরে ধীরে, যেটা লুইপা গেয়েছিল, ইমন চৌধুরীর সুর সঙ্গীত, লুইপা এবং ইমন দ্বৈত গান ছিল এটা। এবং 22-এর অন্যতম সেরা সিনেমা, সময়ের অন্যতম সেরা সিনেমা বলা যায় জনপ্রিয়তার দিক থেকে। তো সেটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আর সিনেমার সর্বশেষ আমার যে গানটা এসেছে এই বছরই, তুফান সিনেমা আসবে আমার দিন, এই সিনেমার প্রথম গান। এই গানটা আমার জন্য একটা স্পেশাল, কারণ এই গানটাতে আমি নিজে উপস্থিত আছি গানে। কিভাবে যে এটা একটা মোটিভেশনাল সং, জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। তো সিনেমার নায়ক হচ্ছে শহরে আসে, তার স্বপ্ন সে নায়ক হবে, কিন্তু এই নায়ক হতে গিয়ে নানা রকম বাধা বিপত্তি তাকে পেরোতে হয়, সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। তো সেই ব্যাপারটা আর কি। তো আমরা তো প্রত্যেকে, আমি নিজেও যেটা ফেস করেছি, আমার মনে হয় আমরা প্রত্যেকেই নানানভাবে জায়গা থেকে সংগ্রাম করি, এবং প্রত্যেকে একটা দিনের আশায় থাকি। আমরা প্রত্যেকের আসলে অভাব, এক একজন এক এক কিছুর অভাব, এক একজন এক এক কিছু চাওয়া, এক এক কিছু প্রত্যাশা। তো আমরা প্রত্যেকেই হয়তো মনে করি যে আমাদের আর একটা বেটার একটা দিন আসবে, আরো সুন্দর, আর একটু ভালো একটা দিন আসবে, একটা দিনের আশায় থাকি। এবং এই জন্যই তো আসলে জীবনটা তো সুন্দর, আমরা কিছু হোপ করি, প্রত্যাশা করি। তো ওই জন্য যে মানে একদিন আমার দিন আসবে, জানি আসবে আমার দিন, হবে সব কিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। অর্থাৎ আমি যে কষ্ট করছি, চেষ্টা করছি, সংগ্রাম করছি, একদিন আমার দিন আসবে, তখন আমার খুশিতে আসমান জমিন সব খুশি হয়ে যাবে, সব কিছু রঙিন হয়ে যাবে। এই একটা মোটিভেশনাল সং। এবং এই গানটা বের হওয়ার আগে এত রকমের ফিডব্যাক আমি পেয়েছি মানুষের কাছ থেকে, সত্যি কথা, মানে আমি খুবই মানে ভালো লেগেছে যেরকম একটা কাজ আমি করতে পেরেছি। কারণ প্রেম, ভালোবাসা, নানা রকম অনুষঙ্গ নিয়ে তো আসলে গান লেখা হয়, কিন্তু এটা আমার জন্য খুবই স্পেশাল যে মানুষকে উজ্জীবিত করছে একটা গান, মানুষকে তার স্বপ্নের সাথে সে গানটাকে মেলাচ্ছে। রাইট। আমরা একটা জিনিস বুঝতে পেরেছি এতক্ষণ আড্ডা দিয়ে, যে আপনি আপনার কাজটাকে খুব এনজয় করেন এবং আপনি খুব ভালোবাসেন, কিন্তু দিন শেষে হয় না যে এটাই কি মেইন স্ট্রিম ক্যারিয়ার হয়ে গেল, এটাই কি রুটির জায়গা হলো, নাকি আপনি পাশাপাশি অন্য কিছু করছেন? হ্যাঁ, না, আমি পাশাপাশি অন্য কিছু করছি। এটা আসলে আমার এত গান মানুষ শুনেছে, জনপ্রিয়তার দিক থেকে অসংখ্য গানই আছে, কিন্তু আমাদের এখানে কি বাংলাদেশে এখনও এই জায়গাটা মানে প্রফেশনালি জিনিসটা তৈরি হয় না। বিশেষ করে আইন আছে কিন্তু বাস্তবায়ন নয়। বিশেষ করে আমরা যে গান লিখি, যারা গীতিকার, এটার যদি রয়্যালিটি সিস্টেমটা থাকতো বা একটা প্রপার ওয়েতে যদি গানগুলো যেত, তাহলে আমাদের জীবনে এত গান যারা আছে তা কিছু করা লাগতো না। হয়তো সে সারা জীবন এটা যে রয়্যালিটিটা আসতো ওখান দিয়ে সে বসে বসে খেতে পারতো। কিন্তু আমাদের এখানে সিস্টেমটা এমন, একটা গানের হয়তো যারা প্রডিউস করেছে ওরা এমনভাবে জিনিসটাকে সিস্টেম করে রেখেছে বা এমনভাবে একটা চক্র করে রেখেছে যে ওদের মাধ্যমে আপনার গানটা এতদিন হতো, ওদের মাধ্যমে হইতো, এবং ওরা যেভাবে যেটা বলবে সেভাবে চলে আসছিল। আমিও এই প্রসেসে ছিলাম, যার কারণে এটাকে আসলে এটা দিয়ে একদম রুজা করা কঠিন। আমি একটা জবে আছি, যেটা বলছিলাম যে সমকাল দিয়ে আমার লেখালেখি শুরু, তো সেটা পেরিয়ে আমি এই মুহূর্তে বাংলা টিভিতে আছি ইস্টার্ন নিউজ এডিটর হিসেবে, নিউজ সম্পাদনা করি, মূলত দেশের বিভিন্ন রকমের এখানে কাজ করছি, আর গান তো লিখছি, দুইটাই কাছাকাছি কাজ। ওকে, এমনি গান লিখে ক্যারিয়ার করা সম্ভব কি না? না, সম্ভব না। কেন সম্ভব না আমি বলি, যেমন একটা উদাহরণ দিই। একটা গান শিল্পী যিনি গান, অনেক সময় হয় যে একটা গানের জন্য উদাহরণ উনি যদি 1 লাখ টাকা পান, ওই গানের জন্য হয়তো গীতিকার পাচ্ছেন 10,000 টাকা, উদাহরণ দিলাম, মানে 10 ভাগের 1 ভাগ, কখনো আরো কম, কখনো হয়তো পান না, কিছু হয়তো লাকিয়েস্ট থাকে, তারা হয়তো একটু বেশি পান, সামটাইমস, সবসময় না। মানে একটা উদাহরণ দিলাম আর কি। এখানে তো আসলে সার্ভাইভ করা কঠিন। আপনি একটা মাসে কয়টা গান লিখবেন? আপনার যখন পরিবার হবে, বাচ্চা হবে, নানা রকম খরচ কিন্তু আপনাকে ধরবে, তখন তো আপনি এটা দিয়ে
সার্ভাইভ করতে পারেন না। এবং এই যে শিল্পী, এখানে শিল্পী যারা, সঙ্গীত শিল্পী যারা ফ্রন্টে থাকেন, যারা জনপ্রিয়তা পান স্টেজ থেকে, নানান মাধ্যমে খ্যাতি নাম দিয়ে পয়সা কামান, তারা এই জায়গাটাতে যদি একটু নজর দিতেন, অথবা শিল্পকে ভালোবেসে, সঙ্গীতকে ভালোবেসে প্রযোজনা প্রতিষ্ঠান যারা, তারা যদি নজর দিতেন, একটা সিস্টেম ডেভেলপ হতো। এখন কি হয় আপনি দেখবেন যে যারা গীতিকার, অনেক বড় বড় গীতিকাররা একসময় গান লেখে না। কেন লেখে না? কারণ সে হয়তো আবেগে, ভালোবাসায় 2-4 বছর লেখে, 10 বছর লেখে, লিখতে লিখতে একটা সময় যখন তার ওই যে সংসার চলে আসে, রুটি রুজি মানে খরচ চলে আসে, তখন তো তার পক্ষে এটা সার্ভাইভ করা কঠিন। তখন এটা ছেড়ে দেয়, ছেড়ে সে অন্য একটা চাকরি করে, নাহলে ব্যবসা করে, নাহলে বিদেশ চলে যায়। অর্থাৎ পেশাটা এখান থেকে সরে যায়। এটা আসলে সম্ভব না। এখন আমি হয়তো পড়ে আছি, বা আমার হয়তো অন্যদের তুলনায় গানের সংখ্যা একটু বেশি, যার কারণে আমার হয়তো 2 টাকা ইনকামেও বেশি তুলনামূলক, বা আমি একটা চাকরি করছি যার কারণে আমি এখনো আছি। তো এই জায়গাটা ডেভেলপ না হলে গীতিকারদের পক্ষে আসলে ভালো লেখাও সম্ভব না। কারণ আপনি যদি ভালো লেখাটা আমার কাছে প্রত্যাশা করেন, আমাকে সময় দিতে হবে, আমাকে ভালো পয়সাও দিতে হবে। ভালো পয়সা পেলে আমি রিচার্জ করব, এটা পিছনে সময় দিব, শ্রম দিব, ঘুরবো ফিরবো, ভাববো। এখন তো দেখা গেছে অনেক গান আপনি ভাবার তো সময় পায় না। আর গীতিকার যে কম, বা গীতিকাররা যে এটার সাথে একনিষ্ঠভাবে থাকতে পারে না অনেক সময়, এটা একটা বড় কারণ। হ্যাঁ, এটা আপনার আনন্দ, মনের খোরাক সব ঠিক আছে, তখন জিনিসটা অপশনাল হয় যখন এইভাবে চলতে থাকে। কিন্তু যখন এটা প্রফেশনালি আপনি একদম ভালো পয়সা একজন পাবে, তখন আরও বেশি ডেডিকেটেড সে এটার প্রতি হবে, আরও বেশি সময় দেবে, শ্রম দেবে, এটাকে আরও বেশি সে আঁকড়ে ধরবে, তখন জিনিসটা কিন্তু অন্য জায়গায় যাবে। এইটা একটা অভাব আমাদের আছে, এবং সেটা আমার ক্ষেত্রেও সেম, আমাদের প্রত্যেকটা গীতিকারকে এটা ফেস করতে হয়। তো এইটা এখনও হয় নাই, এবং আমি চাই যে কখনো যদি এরকম হয় যে এটা যদি ডেভেলপ হয় জায়গাটা, তাহলে হয়তো প্রত্যেকের জন্যই ভালো হবে। এখন তাও একটা জিনিস ভালো, যে এখন আর কোম্পানির কাছে জিম্মি না গান বা সঙ্গীত, কারণ এখন যে কেউ চাইলে ইউটিউবে গান দিতে পারছে, যে কেউ চাইলে স্পটিফাইতে দিতে পারছে, নিজের মতো করে নিজের গান বের করতে পারছে। একজন গীতিকারও চাইলে প্রডিউসার হতে পারছে, নিজে গানগুলো বানিয়ে নিজের লেভেল থেকে ছাড়তে পারে। এটা একটা ভালো ব্যাপার। চমৎকার। আপনার দেশের অনেক শিল্পীদের সঙ্গে তো আসলে কাজ করা হয়েছে, যেটা শুরুতে আমি দর্শকদের বলছিলাম, ভারতের শিল্পীদের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেটাও একটু শুনে নিই, কেমন অভিজ্ঞতা? এটা আসলে খুবই ভালো, যে অবশ্যই আপনার দেশ ছেড়ে, দেশের গণ্ডি পেরিয়ে যদি আপনার গান আরেক জায়গায় যায়, আরেক দেশের মানুষ, এটা অনেক বেশি প্রাউডের। এবং একই সাথে আমি আমার দেশকেও প্রেজেন্ট করছি ওদের মাধ্যমে, কণ্ঠে মাধ্যমে। তো যেটা হচ্ছে যে ভারতের বেশ কয়েকজন শিল্পী আমার লেখা গান গেয়েছেন। শুভমিতা আমার গান গেয়েছেন 4টা গান গেয়েছেন, এবং 2টা গান রিজভী ওয়াহিদের সাথে, একটা আরফিন রুমির সাথে, আরেকটা গান গেয়েছেন ওইটাও রিজভী ওয়াহিদের সাথে। এবং একটা জীবন, একই বৃত্তে নামে একটা গান আছে, একটা জীবন কাটিয়ে দিলাম, আচ্ছা, তুমি আমি একই বৃত্তে, আজও জানা হলো না তোমার কোনটা সত্য কোনটা মিথ্যে, এমন একটা গান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর, আমার লেখা প্রয়াত, এবং সুমিতা রিজভী ওয়াহিদ এটা গেয়েছিলেন। আর ওদিকে ইমন চক্রবর্তী আমার গান গেয়েছেন, রূপম ইসলাম গেয়েছেন, রূপঙ্কর গেয়েছেন, জুবিন নটিয়াল গেয়েছেন আমার গান, যেটা এখনো আসেনি। জুবিন নটিয়াল বলিউডের এখন খুবই জনপ্রিয়, অনেকে জানেন। তো উনি অন্তরাত্মা সিনেমা, শাকিব খানের, ওই সিনেমার জন্য 2টা গান গেয়েছেন আমার লেখা। সিনেমাটা যদি আসে তাহলে গানগুলো আসবে। এবং এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই 2টা গানের সুসঙ্গীত হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, কলকাতার, যিনি শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এর অসংখ্য হিট গান, তার সবচেয়ে বেশি গানই তার। ওনার সাথে আমি কাজ করতে পেরেছি, এটা একটা আমার একটা ভালো লাগার জায়গা। এখন কি কাজ করছেন বা সম্প্রতি? এখন হচ্ছে এই 3-4 দিনের মধ্যে আমার একটা গান আসবে, কথা একটাই, ইমরান এবং পড়শির গাওয়া। এবং ইমরান এবং পড়শিকে নিয়ে বলতে হয়, যেহেতু গানটার প্রসঙ্গ আসলো, আমার লেখা সবচেয়ে বেশি কাজ কিন্তু আমার হয়েছে ইমরানের সাথে। কারণ ইমরান একদম শুরু থেকে 2008 থেকে আমার সাথে ওর সাথে পরিচয়। তো একদম তখন অসংখ্য গান তুমি হয়তো দেখেছো, যে লাইক ইমরান আমার 100-র মতো গান হয়ে গেছে অলরেডি। এর মধ্যে ওর নিজের আছে অনেকগুলো গান, 40-50টা, সিঙ্গেল গেয়েছে, কিছু হচ্ছে অন্যদের সাথে ডুয়েট করেছে, আর কিছু গান হচ্ছে ওর কম্পোজিশনে অন্যরা গেয়েছে, এইভাবে। তো ইমরানের সাথে আমার মনে হয় সবচেয়ে বেশি বন্ডিং, মিউজিক্যাল বন্ডিংটা ইমরানের সাথে বেশি। এবং আমি কি লিখেও বুঝতে পারে, ও কি সুর করে সেটাও আমি বুঝতে পারি, এবং আমাদের খুব ইজিলি আমাদের গানগুলো মানে হয় আর কি, এবং মানুষও খুব পছন্দ করে। আমার সাকসেস এর ফুল যে গানগুলোর মধ্যে বেশিরভাগই ইমরান কানেক্টেড, যেহেতু আমরা একসাথে কাজ করেছি। এছাড়া বেলাল খান, বালাম ভাই বা আসিফ আকবর ভাই, তো যেটা বলছিলাম, অনেকের গানই আমি করেছি। আমি সবসময় যেটা নতুনদের গান করতে পছন্দ করি, আমার কাছে মনে হয় আমি যখন নতুন ছিলাম, আমার একটা পথ বা জায়গা পেতে আমার যে কষ্টটা হয়েছে, আরেকজন নতুন যাতে সেটা একটু সহজে পায়। আর আরেকটা জিনিস হচ্ছে, একজন নতুন আমাকে যেভাবে সম্মানটা করবে, যতটা ওর আগ্রহ থাকবে, যতটা হাঙ্গরি থাকবে, একজন পুরনো বা যার অনেক কাজ করেছে তার কিন্তু এতটা থাকবে না। তো যেহেতু নতুনের আগ্রহটা বেশি, সে একটা সুযোগ খুঁজছে, সেটি খুঁজছে, আমি ওটা দেওয়ার চেষ্টা করি।
এবং সে আমাকে মনে রাখুক না রাখুক, আমি মনে করি সে মনে না রাখলেও তার ভিতরে কিন্তু তার সত্তা কিন্তু আমি থেকে যাবো যদি আমি তাকে একটু হেল্প করতে পারি। এবং অসংখ্য নতুন যে এখনকার সময় যাদের অনেকেরই শুরুটা প্রথম গান যাত্রা আমার হাত ধরে চেষ্টা করেছি সবসময়। আর একটা ভালো লাগার জায়গা আছে, সেটা নিয়েও কথা বলতে চাই। ক্রিকেট, আপনি প্রচন্ড খেলাধুলাও করতে পছন্দ করেন ছোট থাকতে, এবং যেটা বলছিলাম যে 20টি ক্রিকেট নিয়ে গান লেখা হয়েছে। ক্রিকেট নিয়ে আসলে গান আরো বেশি হবে, 20টির বেশি, নানানভাবে, যেটা জ্বলে ওঠা বাংলাদেশ আছে, তারপর বিভিন্ন থিম সং যেমন ঢাকা প্লাটুন, তারপর হচ্ছে কখনো রংপুর রাইডার্সের শুরুর দিকে গান লিখেছি, মিনিস্টার ঢাকা, রাজশাহী রয়্যালস তো এবার চ্যাম্পিয়নই হয়েছিল যে আমার গানটা ছিল, এরকম অনেকগুলো গান। তারপরে যেমন হকি ফ্র্যাঞ্চাইজিতে আমার গান ছিল, মোনাক পদ্মার গান, এরকম এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ফুটবল নিয়েও গান আছে, এবং আমি খুবই ক্রিকেটে আমার কিছু ভালো লাগার জায়গা আরও আছে। সেটা হচ্ছে আমি 2017-তে শ্রীলঙ্কায় খেলা দেখতে যাই, শ্রীলঙ্কার মাঠে আমার গান শুনে এসেছি। 18-তে দুবাই যাই, দুবাইতে আমার গান শুনেছি, এই যে লাল সবুজের বিজয় নিশার গানটা। আর ফুটবলের কথাও একটু বলতে হয়, আমি খুবই ফুটবলও পছন্দ করি, বাংলাদেশ তো আছেই, সাথে আর্জেন্টিনা খেলা আমার পছন্দ। তো আমি খুবই ভাগ্যবান যে 36 বছর পর আর্জেন্টিনা যে বিশ্বকাপটা জিতলো কাতারে, সেটা আমি প্রেজেন্ট ছিলাম ফাইনালে, এবং 2টা সেমিফাইনাল সহ। তো মেসির হাতে বিশ্বকাপ ফুটবল দেখে এসেছি কাতারে। এটা আমার খুবই মানে ভালো লাগার একটা জায়গা যে আমি থাকতে পেরেছি, ভাগ্যবান। যেমন বিশ্বকাপটা জিতলো আর্জেন্টিনা, এবং সামনে থেকে দেখা আসলে এটার এক্সাইটমেন্ট, এটা ভালো লাগা আসলে অন্যরকম। এটা ঐতিহাসিক, মানে এটা যারা ছোটবেলা থেকে আর্জেন্টিনার হার দেখে 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 বড় হয়েছে, তারা এরকম একটা ম্যাচ একেবারে মাঠে বসে থেকে দেখতে পেরেছে, এবং এত এক্সাইটিং ম্যাচ, এবং শতাব্দীর অন্যতম সেরা ফাইনাল, এটা অতুলনীয়। এবং এটা কখনোই 100 বছর রিপিট হবে কিনা সন্দেহ আছে। এটা আমার মনে হয় অনেক বড় একটা প্রাপ্তি। এবং আমি খেলাধুলাকে যে এত পছন্দ করি, ভালোবাসি, হয়তো ওই জন্যই হয়তো আল্লাহ পাক আমাকে হয়তো এরকম একটা মুহূর্তে, মানে কোনো দিক থেকে অপূর্ণ ছিল না আমরা বলবো, মানে একদম শেষ পর্যন্ত পেনাল্টিতে যাওয়া, সেখানে গিয়ে এবং মজার বিষয় হচ্ছে আমি যে সাইডে ছিলাম, পেনাল্টিটা ওই সাইড থেকে হয়েছে, আমার সামনে থেকে এই সাইড থেকে পেনাল্টিটা হয়েছে। মাঠে তো 2টা সাইড, ওই সাইড হলে এটা দেখতে আমার জন্য এত বেশি দূর হয়ে যেত, এটা হয়তো আমি ভালো করে দেখতাম না, কিন্তু আমার সামনেই ছিল, আমি যে সাইডে ছিলাম ওই সাইড থেকে পেনাল্টিটা হয়েছে। ওকে, আমাদের খুব চমৎকার একটা জায়গাতে শেষ হলো। আপনার ক্যারিয়ারের জন্য অনেক শুভকামনা থাকছে, বেশি বেশি লিখবেন, যে কাজ মানুষ এনজয় করে সেখানেই মানুষ সাকসেস পায়, আপনার ক্ষেত্রে সেটাই হয়েছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য, এবং যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং ক্যামেরার পেছনে যারা ছিলেন সবাইকে আমি ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন।